বান্ধবীর বিয়েতে গিয়ে দেখি বর আমার প্রেজেন্ট বয়ফ্রেন্ড। আমার বুকটা ধুক করে কেঁপে উঠল, হৃৎপিণ্ডটা থেমে গেল। আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। কাল রাতে এই মহানায়ক আমাকে বলেছে সে ট্যুরে যাচ্ছে। নেটওয়ার্কের সমস্যা থাকলে ফোন বন্ধ দেখাবে, অথচ সে সোজা বিয়ের পিঁড়িতে। 2 বছর 15 দিনের রিলেশন আমাদের, কত খুনসুটি আর ভালোবাসার স্মৃতি আমাদের। আমার চোখে রাফি সৎ নম্রভদ্র ছেলে। তার চেয়ে বড় কথা, আমাকে নিয়ে ভীষণ সিরিয়াস সে, খুব কেয়ারিং ছেলে। অথচ ছেলেটা না জানিয়ে সোজা অন্য মেয়েকে বিয়ে করতে চলে এলো। অথচ আমি তো শব্দটিও জানলাম না। বিয়েটি যেহেতু ঘরোয়া ভাবে, তাই সবাইকে ড্রয়িং রুমের পাশের রুমটিতে বসানো হয়েছে। অধীর আগ্রহ নিয়ে হবু দুলাভাইকে দেখতে গেলাম। জানালার ফাঁকে চোখ রাখতেই রাফিকে দেখলাম। অনেকগুলো ছেলের মধ্যে রাফি ধবধবে সাদা পাঞ্জাবি পরে আছে। রাফি বলেছিল রাতের গাড়িতেই সে চট্টগ্রাম যাচ্ছে, অথচ সে সিরাজগঞ্জে। ভাবলাম বন্ধুর বিয়েতে হয়তো এসেছে। পাশে থাকা নীলিমাকে বললাম বর কোনটারে। নীলিমা অনিমার ছোট বোন। সে হাতের ইশারায় দেখালো রাফিকে। আমি পুরো কনফিডেন্ট ছিলাম যে রাফি বর হতেই পারে না। নীলিমা বলল, চলো ভিতরে চলো। আমি বললাম, আমার ওয়াশরুমে যেতে হবে, তুমি যাও, আমি পরে আসছি। ও চলে গেল। পায়ের তলাটা যেন সুপার গ্লু দিয়ে লাগানো হয়েছে আমার। ওখান থেকে সরতে পারছি না। শরীরের সমস্ত শক্তি যেন কেউ শুষে নিল। পুরো পৃথিবীটা যেন ঘুরতে লাগলো। আমি নড়তে পারছি না। এত ভালোবাসার মানুষটা না জানিয়ে বিয়ে করতে চলে এলো। কিন্তু কেন? আজ অনিমার বিয়ে। অনিমা আমার স্কুল জীবনের বান্ধবী, খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব আমাদের। অনিমার বাবাও আমার বাবার ক্লোজ ফ্রেন্ড। বাবার জব ট্রান্সফারের সাথে আমরা শিফট হতে হয়েছে ঢাকায়, তাই দেখা সাক্ষাৎ কমই হয়, তবে কথা হয় প্রতিদিন। সকালে ঘুম থেকে উঠে জানতে পারলাম অনিমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। পছন্দ হলেই বিয়ে। তাই আমরা যেন এখনই ঢাকা থেকে সিরাজগঞ্জ চলে আসি। বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা না এসে কি পারি। চলে আসলাম। ওইদিকে রাফিকে বলতে পারিনি, কারণ তার ফোন সুইচ অফ ছিল। রাফিকে দেখে মন মানছে না আমার। রাফি আমাকে ভীষণ ভালোবাসে, এমন কাজ সে করতেই পারে না। আমি পরপর কয়েকবার ফোন করলাম, কিন্তু ফোন সুইচ অফ বলল। আমি তড়িঘড়ি করে অনিমার কাছে গেলাম। ওর মুখটাতে লাজুক লাজুক ভাব ফুটে উঠেছে। আমাকে দেখেই মুখটা নিচু করল। অন্যের সময় হলে হাসি ঠাট্টার দুটো কথা বলতাম হয়তো, কিন্তু এই মুহূর্তে আমার অন্তর পুড়ে ছাই ছাই। নিজের চোখকে ভুল প্রমাণিত করতে অধীর আগ্রহে ওকে জিজ্ঞাসা করলাম, তোর বরের নাম কি রে? অনিমা বলল, তা তো মনে নেই। তুই বর দেখেছিস সিনু? আমার নাম সিনথিয়া। ও ভালোবেসে সিনু বলে ডাকে। আমি নিজের যন্ত্রণা, চোখের জল লুকাতে চোরের মতো চাহনি করছি, আর ঢোক গিলে অনেক কষ্টে কোনো রকমে কথা বলছি। কেন তুই দেখিসনি? ঘরভর্তি মানুষের মধ্যে কি তাকানো যায়? লজ্জা লাগে না বলো? আমি জানি অনিমা লাজুক স্বভাবের মেয়ে। ওর বোকা কথা, লাজুকতা আমার ভালো লাগলেও আজকে অসহ্য, অসহনীয় লাগছে। এত ব্যাকামির কি আছে? আমি বিরক্তি নিয়ে বললাম, নিজের বর না দেখেই রেজিস্ট্রি পেপারে সাইন করছিস? পাগল নাকি? যাগ্গে নাম কি ছেলের? ড্রয়ারে ছেলের বায়োডাটা রাখা আছে, দেখো। আমি তড়িঘড়ি করে উঠে ড্রয়ার খুললাম। মন প্রাণ দিয়ে চাইছি আমার রাফি যেন না হয়। আমি তখনও ভাবছি রাফির কোনো আত্মীয়র বিয়েতে হয়তো ও এসেছে। নীলিমা ছোট, ওর হয়তো বর চিনতে ভুল হয়েছে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হল। ছেলের নাম রায়হান রাফি, আর ওর ছবি দেয়া। আমি বরফের মতো জমে গেলাম। সহ্য করতে পারছিলাম না। গোসল করার নাম করে ওয়াশরুমে ঘণ্টাখানিক কাঁদলাম। চোখ মুখ ফুলে একাকার। রাফির কথা অনুকে বলা হয়নি, কারণ ও প্রেম ভালোবাসা পছন্দ করত না। ও জানলে আমার সাথে কথা বন্ধ করত, তাই বলিনি। পুরো 1.5 ঘন্টা পর আমি ওয়াশরুম থেকে বের হলাম। শুনলাম একটু পর বিয়ে পড়াবে। কাজী এসেছে। অনিমার তেমন সাজগোজ পছন্দ না। সাজানোর দায়িত্বটা আমার উপর পড়ল। খুব সাদামাটা ভাবে সাজালাম।
মেরুন কালারের জামদানি, হালকা করে লিপস্টিক আর একটু চিকন কালিতে চোখটা এঁকে দিলাম। গলায় একটা পাতলা চেইন, ডায়মন্ডের লকেটটা সূক্ষ্ম চেইটাকে অবলম্বন করে আঁকড়ে ধরে আছে। ফর্সা গলাটায় মাঝখানে পাথরটা ঝিলিক দিয়ে উঠছে। তবুও অনিমাকে একদম পরীর মতো লাগছে। আমার ভিতরটা তখন আগুনে দগ্ধ। এ যন্ত্রণা যে পায়নি সে কোনো দিন বুঝবে না। আমি আসার আগেই ওদের কাগজে কলমে বিয়ে হয়ে গেছে, শুধু ধর্মীয়ভাবে বিয়েটা বাকি। আমি চাইলে রাফির মুখোমুখি হতে পারি, কেন করলো এমন জানতে চাইতে পারি, কিন্তু ইচ্ছে মরে গেছে। যে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে লুকিয়ে বিয়ে করতে আসে তার মুখোমুখি আমি কোনোদিন হব না। আজ অনিমাকে নিয়ে গেলে সকালের গাড়িতেই ঢাকা চলে যাব, সব ভুলে যাব। চোখ দুটো ভীষণ যন্ত্রণা করছে, যতটা পারছি লোকচক্ষুর আড়াল হয়ে থাকছি। মাগরিবের আয়ান হলো। নামাজ শেষে সবাই ড্রয়িং রুমে গেল। একপাশে বসানো হলো বরসহ কয়েকজনকে। মাঝখানে পর্দা টেনে দেয়া হলো। বর বউ মূলত সামনাসামনি বসে আছে, মাঝখানে পর্দা দেয়া। অনেক জোর জুড়িতে আমাকে বসতে হলো কনের পাশে। বুকের ব্যথায় আমি জর্জরিত। কাজী তখন বিয়ে পড়াচ্ছেন। আমার চোখের পানি টুইটুম্বুর। চোখের পানি লুকাতে মাথায় কাপড় টেনে নিলাম। ওপাশ থেকে কাজী খুতবা পাঠ করে নিলেন। তারপর বিয়ের নিয়ম অনুযায়ী যখন বললেন, বলো মা কবুল। অনিমা তখন চুপ করে রইল। পাশে বসে থাকা অনিমার ভাবি অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, কবুল বল। অনিমা হুহু করে কাঁদল। আমার বুকটা যন্ত্রণায় ক্রমশ ভারী হয়ে উঠছে, হাত পা কাঁপছে, চোখের পানিতে ভিজে উঠছে আমার ওড়না। সবাই ভেবে নিচ্ছে বান্ধবীর জন্যে বুক ভাসাচ্ছি, ওর সাথে সবাই আমাকেও সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কেউ আমার বুকের ব্যথা দেখছে না। অনিমা 3 বার কবুল বলা শেষ করল। কাজী যখন রাফিকে কবুল বলতে বলল, আমার জানটা মনে হয় বেরিয়ে যাবে এখন। ওপাশ থেকে কাজী বলে উঠল, বলো বাবা কবুল। আমার ভালোবাসার মানুষটা পরপর 3 বার বলল, আলহামদুলিল্লাহ কবুল। আমার ভিতরটা শূন্য হয়ে গেল, হারিয়ে গেল আমার রাফি। বিষাক্ত তীর যেন একের পর এক আমার বুকে বিদ্ধ হল। আমার বুকটা এফোর ওফোর করে দিল। আমি চিরদিনের জন্যে তাকে হারিয়ে ফেললাম। অনিমা হুহু করে কাঁদছে। ভাবি, চাচি, আম্মা ওকে বোঝাচ্ছে। ঠিক তখনই পর্দার ওপাশে গলা খাকারি দিল। কেউ একজন বলল, বর ওপাশে যাবে। পর্দা ঠেলে এপাশে কেউ এলো রাফি। আমি মাথায় কাপড়ের সাথে মুখটাও ঢেকে নিলাম। রাফিকে দেখে চাচি আম্মা চলে গেলেন। আমিও পিছিয়ে গেলাম, নিজেকে ঢেকে ফেললাম রুমের পর্দার আড়ালে। অনিমার ক্রন্দনরত মুখটা তখন পাতলা ফিনফিনে দোপাট্টায় ঢাকা। রাফি সোজাসুজি অনিমার সামনে দাঁড়াল। অনিমার কান্নার দরুন হেঁচকি উঠে গেছে। রাফি পূর্ণ অধিকারে নির্দ্বিধায় দুহাতে দোপাট্টা তুলে ধরল। চাঁদের মতো মুখটা তখন কান্নায় ভেজা। রাফি মনে মনে কিছু বলল, মনে হলো দোয়া পড়ছে। তারপর দুহাতের আজুলে অনিমার মুখ রেখে কপালে চুমু খেল রাফি। অনিমার মুখটা তখন লজ্জায় গোলাপি রং ধারণ করেছে, আর আমার মুখ বিষাক্ত ছোবলে হলো নীল। আমি আবার দৌড়ে গেলাম ওয়াশরুমে। ঝর্ণা ছেড়ে বসে রইলাম কতক্ষণ তা শতকেই জানা নেই। অনিমাকে বিদায় দেয়া হলো। আমি আর বের হইনি, কারণ রাফির মুখোমুখি হতে চাই না। ভোরের গাড়িতে ঢাকা ফিরতে চাইলাম, কিন্তু অনিমা খবর পাঠিয়েছে আমাকে আর নীলিমাকে যেন সকাল সকাল পাঠায়। অনেক ছলছুতো দিয়েও বাঁচতে পারলাম না, তাই আমার আর নীলিমাকে সকাল সকাল পাঠানো হলো। না চাইতেই আরেকবার ফেঁসে গেলাম। নীলিমা বোরখা পরে, তাই ওর একটা বোরখা পরে নিলাম। সবাইকে বললাম নীলিমা ছোট, তবুও নিকাফ পরে যাবে আর আমি ড্রেস পরে যাব। ভালো দেখাবে না বিষয়টা, তার চেয়ে বোরখা পরেই যাই। রাফি কখনো বোরখা পরে দেখেনি, নিকাফে তো নয়। তবুও যদি কথা হয় রাফি ঠিকই বুঝবে আমি কে। রাফির মুখোমুখি হলে কি হবে এই ভাবতে ভাবতে রাস্তা ফুরিয়ে গেল। রাফির কাজিন এলো আমাদের অনিমার কাছে নিয়ে যেতে। আমি ঘরে ঢুকলাম। অনিমা আমার দিকে তাকিয়ে রইল। কখনো বোরখা না পরার কারণে অনিমা হয়তো চিনতে পারছে না। আমি নিকাব তুললাম। সে সোজা এসে আমাকে জড়িয়ে ধরল।
অনিমা সালোয়ার কামিজ পরে আছে। আমি যাওয়ার সাথে সাথে সে বলল, বোরখা খোলো। আমি না করলাম। ও একটু অবাক হলো হয়তো। তারপর অন্য কথায় গেলাম। পার্লারে সাজাতে চেয়েছিল রেসিনু। তুই তো জানিস আমি কেমন। আমারও তো সাজগোজ পছন্দ না। বলেছি সাজব না। অন্যের কাছে শাড়ি পরতে লজ্জা লাগে। তুই পরিয়ে দে। ও আমাকে নীল রঙের শাড়ি হাতে দিল। দরজা জানালা বন্ধ করে লাইট জ্বেলে দিল। ব্লাউজ পেটিকুট পরে অনিমা আমার সামনে এলো। বলল, তাড়াতাড়ি পরা। সবাই আসার আগে। আমার প্রথমেই চোখ পড়ল অনিমার গলায়। ধবধবে গলায় পাশে গোল গোল হয়ে রক্ত জমে আছে। অনিমা আমার চোখে চেয়ে লজ্জা পেল। সাথে সাথে আমার তো ছলকে উঠল। বুকের মধ্যে ঝড় শুরু হলো। আমার একান্ত কাছের মানুষটা অন্যকে স্পর্শ করেছে। আমাকে এটাও দেখতে হচ্ছে। চোখ সরিয়ে নিলাম। শাড়ির কুচি করতে গিয়ে এরকম অসংখ্য দাগ আমার চোখে পড়ল। সে যে তাকে গভীরভাবে ছুঁয়েছে তা বুঝতে পারলাম। দু চোখ ফেটে রক্ত বের হবে যেন। তবুও চুপচাপ শাড়ি পরালাম। আমি ভালোবাসার মানুষটাকে চোখের সামনে অনবের হতে দেখলাম। কবুল বলতে শুনলাম। ভালোবাসার স্পর্শ দিতে দেখলাম। আবার স্পর্শের চিহ্নগুলোও দেখলাম। তার বউ দেখলাম। বউয়ের ভেজা চুল দেখলাম। আমার তো হৃদয় পুড়ে ছারখার। আমার সমস্ত শরীর আগুনের মতো পুড়ছে। আমি শ্বাস নিতে পারছিলাম না। অনেকক্ষণ পর পুরো অসুস্থ হয়ে গেলাম। অনিমা আমাকে স্যালাইন খাওয়ালো। নিজের শরীরের ভার আমি টানতে না পেরে ফুলের সাজানো বিছায়ায় শুয়ে পড়লাম। চোখের পানিতে ভিজল আমার ভালোবাসার মানুষের বালিশ। সে কি কখনো জানবে? জানলেও কি বুঝবে আমার কত যন্ত্রণা হয়েছে? জেনে বুঝে কেন এমন করল সে? কত স্বপ্ন তো রাফি আমাকে দেখিয়েছিল। তাহলে সে এত বড় বিশ্বাসঘাতকতা কেন করল? বিয়ে করতে পারবে না। অন্যত্র বিয়ে করবে আমাকে জানাতো। কিন্তু লুকিয়ে চুরিয়ে কেন বিয়ে করল? চাইলেই সামনাসামনি হতে পারি। কিন্তু বান্ধবীর সুখের ঘর আমি ভাঙতে চাই না। তাই চুপ করে রইলাম। এর মধ্যে রাফি একবার অনিমার কাছে থেকে ঘুরে গেল। আমি অসুস্থ আর ঘুমিয়েছি ভেবে আর সাক্ষাৎ হলো না। বাড়ি ভর্তি মানুষের ভিড়ে রাফির আর সময় হলো না উপরের ঘরে আসার। মুখোমুখি হতেও হলো না। অসুস্থ এই আমাকে নিয়ে বাবা মা দ্রুত ঢাকায় ব্যাক করলেন। আমি সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। 2 দিন হাসপাতালে ভর্তি রইলাম। যেদিন ফিরলাম সেদিন রাতে ফোনের স্ক্রিনে ভেসে উঠল, কলিং রাফি। ফোন ধরলাম না। কয়েকবার ফোন বাজল। রাত 10টায় মেসেজ এলো। মেসেজ ওপেন করে আমি ঘেমে উঠলাম।